আজ ক্লাস 12-এর স্টুডেন্টদের আমি বায়ুমণ্ডলীয় সঞ্চালনের যে আধুনিক ধারণা, সেই আধুনিক ধারণার মধ্যে জেড বায়ু, এল নিনো আর লা নিনা এই তিনটে সম্পর্কে বলবো। তো প্রথমে এসো, জেড বায়ু কাকে বলে। বলছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে অর্থাৎ 7.5 থেকে 14 কিলোমিটারের মধ্যে তীব্র গতিবেগ সম্পন্ন দীর্ঘ সংকীর্ণ একটা বায়ু প্রবাহিত হয়, যার নাম জেট বায়ু। এই জেট বায়ু সম্পর্কে আগে কিন্তু মানুষের ধারণা ছিল না। জেট বায়ু সম্পর্কে মানুষের ধারণা এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সেটা ধারণা কি করে এলো? বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ধারণা ছিল না, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান বোমারু বিমানগুলো যখন জাপানের দিকে যাচ্ছিল, অর্থাৎ পূর্ব থেকে যখন পশ্চিম দিকে যাচ্ছিল, তখন দেখলো ওই বিমানটা যত স্পিডে যাওয়ার কথা সেই স্পিডে যাচ্ছে না, কে যেন একটা মনে হচ্ছে ধাক্কা দিচ্ছে। আর যখন জাপান থেকে আবার আমেরিকার উদ্দেশ্যে ওই বোমারু বিমানগুলো যাচ্ছিল, তখন দেখলো যে স্পিডে যাওয়ার কথা তার থেকেও বেশি স্পিডে ছুটছে। একটা বিপরীত চরিত্র দেখা যাচ্ছে। তখন ওই স্তরে গবেষণা শুরু হলো, এবং শুরু হওয়ার পর দেখা গেল যে ওই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে। সেই বায়ুটার নামই হলো জেট বায়ু। জেট কেন নাম হয়েছে? যেহেতু জেট বিমান চলাচলের সময় এর সন্ধানটা পাওয়া গেছে বলে এই বায়ুটার নাম হয়েছে জেট বায়ু। বোঝা গেছে? এবার হচ্ছে এই বায়ুর বৈশিষ্ট্য কী। বলছে জেট বায়ু আগেই বলেছি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়, 1। 2 হচ্ছে জেট বায়ু শীতল প্রকৃতির। 3 নম্বর হচ্ছে জেট বায়ুর গতিবেগ ঘন্টায় 90 থেকে 500 কিলোমিটার। 4 নম্বর হচ্ছে জেট বায়ু এক ধরনের জিওট্রপিক বায়ু ও পশ্চিমা বায়ুও বলা যায়। তো জিওট্রপিক বায়ু কেন বলছি? তোমরা আগের ক্লাসে শুনেছিলে। জিওট্রপিক বায়ু হলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে 500 মিটার ওপরে, যেখানে বায়ুচাপের ঢালের শক্তি আর কোরিওলিসিস বলের শক্তির পরিমাণ সমান হওয়ার জন্য সমচাপ রেখার সমান্তরালে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় জিওট্রপিক বায়ু। আমাদের জেট বায়ু বায়ুচাপের সমান্তরালে কিন্তু প্রবাহিত হয়। আমরা সবাই জানি বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় সমচাপ রেখা ভেদ করে। কিন্তু এই জিওট্রপিক বায়ু বা জেট বায়ু অবশ্যই জিওট্রপিক বায়ু, এর সমচাপ রেখার কিন্তু ভেদ করে প্রবাহিত হতে পারে না, সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় বলেই এই জেট বায়ুকে বলা হয় জিওট্রপিক বায়ু। এটা কিন্তু ভূপৃষ্ঠের নিচে দেখা যায় না, এটা সাধারণত ভূপৃষ্ঠের ওপরের দিকে এটা দেখা যায়, কারণ কোরিওলিসিস বল আর বায়ুচাপের ঢালের পরিমাণ সমান হতে হবে, তবেই কিন্তু এই জিওট্রপিক বায়ুটা সৃষ্টি হয়, এবং এটা ওপরের দিকে কিছু কিছু স্থানে বা অঞ্চলে এটা দেখা যায়। সেই জন্য জেট বায়ুকে বলা হয় জিওট্রপিক বায়ু। আর জেট বায়ুর গতিবেগটা কিন্তু শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দ্বিগুণ হয়। বোঝা গেল বৈশিষ্ট্য। এবার হচ্ছে উল্লেখযোগ্য একটা জিনিস, ইন্ডেক্স সাইকেল। এই ইন্ডেক্স সাইকেলটা কি? বলছে জেট বায়ু সোজা পথে চলতে চলতে যখন জেট বায়ু আঁকা বাঁকা পথে রূপান্তরিত হয়, তখন সেটা এই আঁকা বাঁকা পথে রূপান্তরিত হওয়াটাকেই বলা হয় ইন্ডেক্স সাইকেল। তাহলে সোজা পথে জেট বায়ু চলতে চলতে যখন আঁকা বাঁকা পথে রূপান্তরিত হবে, তখন তাকে বলা হবে ইন্ডেক্স সাইকেল। এই ইন্ডেক্স সাইকেলটা কিন্তু 4টে পর্যায়ে সম্পূর্ণ হয়, এবং এই 4টি পর্যায়ে সম্পূর্ণ হতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ। এবার এই 4টে পর্যায় কিভাবে হয় সংক্ষেপে জেনে নাও। প্রথম পর্যায়ে যে ছবিটা দেখো, জেট বায়ুটা খুব সোজা যায়। কেন যায়? বলছি প্রথম পর্যায়টা মেরু অঞ্চলে সৃষ্টি হয়, মেরু অঞ্চলের মধ্যে অবস্থান করে।
হচ্ছে মেরু অঞ্চলে দুটো বিপরীতধর্মী বায়ু, একটা হচ্ছে মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু আর ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ বায়ু মিলনের ফলে সেখানে একটা বায়ু তরঙ্গের সৃষ্টি হলো বা একটা অস্থির পরিবেশের সৃষ্টি হলো। তখন যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুর কিন্তু গতিবেগটা খুব বেশি থাকে, সেই জন্য দেখো খুব স্টেপ বা সোজা পথে প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় স্টেজে দেখো এই বায়ুটা কিন্তু একটু বাঁকতে শুরু করেছে, অর্থাৎ প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, বায়ুর গতিবেগটা আবার আস্তে আস্তে কমতে শুরু করলো। আর বায়ুর গতিবেগ যখনই কমতে শুরু করে তখন কিন্তু বায়ুর মধ্যে অর্থাৎ জেট বায়ুর মধ্যে একটু বাঁক শুরু হয়ে যায়, যে বাঁকটাকে আমরা বলি রসবি তরঙ্গ। বোঝা গেছে? তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে এসে ওই জেট বায়ুটার মধ্যে একটু রসবি তরঙ্গের সৃষ্টি হয় এবং এই সময় বায়ুর চাপের ঢাল হয় উত্তর থেকে দক্ষিণ দিকে। তৃতীয় পর্যায়ে দেখো আরও বেশি কিন্তু বাঁক সৃষ্টি হয়ে গেল, কারণ এই সময় বায়ুর গতিবেগটা আরও কমে গেল এবং এই সময় 3 থেকে 6টা রসবি তরঙ্গের সৃষ্টি হয় এবং এই রসবি তরঙ্গগুলো পৃথিবীকে কিন্তু বেষ্টন করে থাকে। আর ওই মেরু অঞ্চল থেকে শীতল বায়ুগুলো আস্তে আস্তে নিরক্ষীয় অঞ্চলের দিকে অর্থাৎ 15 থেকে 20 ডিগ্রি অক্ষাংশের দিকে ছুটে আসে। ওই শীতল বায়ুটা যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে এলো তখন কী হবে? গরম হবে। ওই গরম বায়ুটা আবার ক্রান্তীয় অঞ্চলের দিকে গেল, ক্রান্তীয় অঞ্চল থেকে ওই বায়ুটা আবার মেরু অঞ্চলের দিকে সঞ্চালিত হলো। এইভাবে কিন্তু চলতে থাকে এবং এই সময় কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে এর ঢালটা হয় এবং এই সময় কিন্তু রসবি তরঙ্গের পরিমাণটা বাড়ে। লাস্টে যে দেখো বাঁকটা কিন্তু আরও বেশি হয়ে গেল, মানে এত বেশি বাঁক হয়ে গেল যে গতিটা একদম মানে বায়ুর গতিবেগটা একদম কমে গেল, অনেকগুলো আলাদা আলাদা বিচ্ছিন্ন কক্ষের সৃষ্টি হয়ে গেল। এই কক্ষগুলো যখন নিচের দিকে অবস্থান করে তখন ঘূর্ণবাত সৃষ্টিতে সাহায্য করে, আর কক্ষগুলো দেখো ওপরে একটা কক্ষের সৃষ্টি হচ্ছে, এই ওপরের দিকে কক্ষ সৃষ্টি হলে তখন কিন্তু প্রতীপ ঘূর্ণবাতের সৃষ্টি করতে সাহায্য করে এবং এই সময় কিন্তু বায়ুর গতিবেগটা একদম কমে যায়, কারণ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে বোঝা গেল যে জেট বায়ুর ইন্ডেক্স সাইকেলটা 4টে পর্যায়ে কিভাবে সম্পূর্ণ হলো এবং এই সম্পূর্ণ হতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ। বোঝা গেছে? এবার প্রশ্ন হচ্ছে এই জেট বায়ু আমাদের ভারতের মৌসুমি বায়ুর উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। তার আগে আমরা জেনে নিই জেট বায়ু কত রকমের হয়। জেট বায়ু কিন্তু 5 প্রকারের হয়। মেরুদেশীয় জেট বায়ু, উপমেরুদেশীয় জেট বায়ু, উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু, ক্রান্তীয় পূবালি জেট বায়ু আর স্থানীয় জেট বায়ু বা সোমালি জেট বায়ু। এখন এই 5টা জেট বায়ু তো আমাদের ভারতবর্ষের মৌসুমী বায়ুর ওপর প্রভাব বিস্তার করে না, 2টো জেট বায়ু আমাদের মৌসুমী বায়ুর ওপর প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু আর একটা হচ্ছে ক্রান্তীয় পূবালি জেট বায়ু। এই 2টো জেট বায়ু আমাদের মৌসুমী বায়ুর ওপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। তা চলো এবার দেখা যাক। দেখো প্রথমেই আসি ভারতবর্ষে মৌসুমী বায়ুর আগমন ঘটছে। কিছু মাস আগে আমাদের ভারতবর্ষে মৌসুমী বায়ু ঢুকেছে। এই মৌসুমী বায়ু কেন ঢোকে, কীভাবে ঢোকে সেটা এবার জেনে নেওয়া যাক। মৌসুমী বায়ু যখন ভারতবর্ষে ঢোকে তখন আমাদের চলে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্মকাল মানে 21শে মার্চের পর থেকে সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিকে হেলে থাকে, এই জন্য ভারতবর্ষের উত্তরের দিকে আমাদের তখন হয় নিম্নচাপ। কারণ আমরা জানি উত্তরে আমাদের স্থলভাগ বেশি, তাহলে স্থলভাগটা বেশি গরম হয়, সেই জন্য উত্তরে হয় নিম্নচাপ। এই উত্তরে নিম্নচাপ হওয়ার কারণের জন্য উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা, এই যে আমি সবুজ কালার দিয়ে তোমাদের দেখিয়েছি, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা হিমালয়, এই যে যেখানে আমাদের নিম্নচাপটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তিব্বত মালভূমি এবং হিমালয়ের ওখানে নিম্নচাপের সৃষ্টি হয় গ্রীষ্মকালে স্থলভাগ অবস্থানের কারণের জন্য, এবং হিমালয় ও তিব্বত মালভূমির শিলা গঠনের কারণে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তখন উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা হিমালয় থেকে অনেকটা উত্তরে সরে যায়। দেখো এই যে সবুজ কালার দিয়েছি উত্তরে সরে গেল, বোঝা গেছে? তখন ভারতবর্ষে 13 থেকে 14 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর, এই যে আমি লাল কালার দিয়ে দেখিয়েছি, ভারতবর্ষে তখন মাঝ বরাবর
ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থান করে। তাহলে ভারতবর্ষের মাঝ বরাবর যদি ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থান করে তাহলে সেখানে হয়ে যাবে নিম্নচাপ। ঠিক তখন ভারতবর্ষের দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে জলভাগের ওপর কিন্তু হয়ে যায় কি চাপ? জলভাগের ওপর হয়ে যায় উচ্চচাপ, অর্থাৎ ভারত মহাসাগরের ওপর তখন উচ্চচাপ। তখন এই জলভাগের ওপর উচ্চচাপ আর মাঝ বরাবর ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থানের কারণে ভারতের উত্তরে বা মধ্যভাগে হয়ে গেল নিম্নচাপ। তখন কি হচ্ছে, ওই জলভাগের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই দেখো অ্যারো দিলাম, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করলো এবং মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শুরু প্রবেশ করা মাত্র আমাদের মৌসুমী বায়ুর আগমন ঘটলো। তাহলে আবার বলছি, গ্রীষ্মকালে ভারতের উত্তর দিকে তিব্বত মালভূমি এবং হিমালয়ের ওখানে স্থলভাগ থাকার জন্য সেখানে নিম্নচাপ, আর উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা তখন হিমালয় থেকে অনেকটা উত্তরে সরে যায় এবং ভারতের মাঝ বরাবর অর্থাৎ 13 থেকে 14 ডিগ্রি উত্তরে অক্ষরেখা বরাবর ভারতে তখন ক্রান্তীয় পূবালি জেট বায়ু অবস্থান করে। তাহলে তখন সবাই ভারতের মাঝ বরাবর নিম্নচাপ, কিন্তু ভারতের দক্ষিণ দিকে ভারত মহাসাগরের ওপর তখন হচ্ছে উচ্চচাপ। তাহলে কি হচ্ছে, ওই উচ্চচাপ থেকে জলীয়বাষ্পূর্ণ বায়ু এবার ভারতের মধ্যে প্রবেশ করলো, কারণ ভারতের মাঝ বরাবর তখন নিম্নচাপ এবং বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। ওই তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে প্রবেশ করলো। বলছে যে বছর উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু যদি হঠাৎ ভারতে হিমালয় থেকে হঠাৎ করে উত্তর দিকে অনেকটা সরে যায়, তখন সে বছর কিন্তু ক্রান্তীয় পূবালি জেট বায়ু খুব দ্রুত ভারতবর্ষে ঢুকে পড়ে এবং প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা বলি মৌসুমী বায়ুর বিস্ফোরণ। তাহলে উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু যদি হঠাৎ করে উত্তর দিকে সরে যায়, তখন কিন্তু অতি দ্রুত ভারতবর্ষের মাঝখানে ক্রান্তীয় পূবালি জেট বায়ু প্রবেশ করবে। তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো এবং প্রচুর বৃষ্টিপাত হলো, তখন সেটাকে বলা হয় মৌসুমী বায়ুর বিস্ফোরণ। আর কোনো কোনো বছরে দেখবে মৌসুমী বায়ু আসতে দেরি হয়, তার কারণ উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুটা যদি উত্তরের দিকে না সরে যায়, অর্থাৎ হিমালয় তিব্বত মালভূমি থেকে অনেকটা উত্তরে সরে না যায়, তাহলে কিন্তু ক্রান্তীয় পূবালি জেট বায়ু প্রবেশ করতে পারবে না। তার ফলে কী হবে, দক্ষিণ মৌসুমী বায়ু আসতে পারবে না। আবার কখনো কখনো কি হয়, ক্রান্তীয় পূবালি জেট বায়ু যে শক্তি, তার থেকে যদি শক্তিটা আরও বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সে বছর মারাত্মক বৃষ্টি হয়। আবার ক্রান্তীয় পূবালি জেট বায়ু সাধারণত আমি বলেছি ভারতের মাঝ বরাবর অর্থাৎ 13 থেকে 14 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর অবস্থান করে। কোনো বছরে যদি সেটা আরও একটু উত্তরের দিকে সরে যায় ভারতের, তাহলে কিন্তু সে বছরে মৌসুমী বায়ুর বৃষ্টি কম হয়, অর্থাৎ বৃষ্টি হতে হতে টানা একদিন হয়তো অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। তার ফলে সেটাকে বলা হয় মৌসুমী বায়ুর ছেদ। বোঝা গেল? এবার আসছি শীতকাল। এই ছবিটা দেখো, শীতকালে কি হয়, শীতকালে আমাদের অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পর সূর্য কিন্তু এবার দক্ষিণ গোলার্ধের দিকে হেলে থাকে। তাহলে কি হয়ে গেল, ভারতবর্ষের উত্তরে তখন কিন্তু হয়ে গেল উচ্চচাপ আর দক্ষিণে কিন্তু হয়ে গেল নিম্নচাপ। কারণ আমরা আগেই জানি স্থলভাগ দ্রুত গরম হয়, তেমনি দ্রুত শীতল হয়। তাহলে গ্রীষ্মকালে যেমন আমাদের উত্তরে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, শীতকালে আমাদের তখন কি হলো, উত্তরে হয়ে গেল উচ্চচাপ। তখন কি হলো, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু প্রবাহ পথে হিমালয়ের ওখানে বাধা পায়। বাধা পাওয়ার ফলে একটা হিমালয়ের ওপর দিয়ে চলে যায়, যেটা হচ্ছে উত্তরের শাখা অর্থাৎ উত্তরের উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু, আর একটা শাখা হিমালয়ের নিচ দিয়ে অর্থাৎ হিমালয়ের দক্ষিণ দিয়ে প্রবাহিত হয়, ওই সেটাকে বলা হয় উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর দক্ষিণ শাখা। এই উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ুর দক্ষিণ শাখাটা, এটা ঠিক এই যে শাখাটা, এইটা আমি দেখেছি উত্তর, আর এই যে সবুজ কালার দিয়ে এই দক্ষিণের শাখাটা ভারতবর্ষের মাঝ বরাবর তখন অবস্থান করে। তাহলে কি হচ্ছে, উপক্রান্তীয় পশ্চিমী জেট বায়ু যদি ভারতের মাঝ বরাবর অবস্থান করে, তাহলে সেখানে হচ্ছে উচ্চচাপ। অপরদিকে ভারতবর্ষের দক্ষিণে অর্থাৎ ভারত মহাসাগরের ওপরে কিন্তু তখন হয়ে যাচ্ছে নিম্নচাপ। তখন কি হলো, ভারতবর্ষে থেকে মৌসুমী বায়ু কিন্তু বিদায় নিল, অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলে এলো। এই যে আরোগুলো দেখালাম, তাহলে বোঝা গেল। তাহলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেন ভারতবর্ষে প্রবেশ করছে, আর শীতকালে কেন মৌসুমী বায়ু ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে,
সেটা আমি কিন্তু এই ক্রান্তীয় উপক্রান্তীয় পশ্চিমে জেটবায়ুর অবস্থানগত কারণের জন্য। এই যে সেপ্টেম্বর মাসের এখন শেষের দিকে এবং অক্টোবর মাস শুরু হবে, এই সময় কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে এবার মৌসুমী বায়ু বিদায় নেবে। তাহলে ভারতবর্ষের জলবায়ুর উপর জেটবায়ু কীভাবে প্রভাব বিস্তার করলো সেটা জানতে পারলে। এবার তোমাদের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এল নিনো আর লা লিনা। খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস। তোমরা আকাশ সঞ্চালনে পড়েছিলে যে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপ এশিয়ার প্রশান্ত। তো আকাশ সঞ্চালনে আমরা কি জানতাম যে দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূলে সাধারণত হয় উচ্চচাপ এবং অস্ট্রেলিয়ার দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে উচ্চচাপ এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অর্থাৎ অস্ট্রেলিয়ার দিকে হয় নিম্নচাপ, এবং বায়ু সাধারণত উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। এই যে লাল কালার অ্যারো দিয়ে যেটা দেখিয়েছি, এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম। এটাকে আমরা বলি আকাশ সঞ্চালন। কিন্তু আকাশ সঞ্চালনের যখন বিপরীত অবস্থা অর্থাৎ উল্টো ঘটনা ঘটে, কি হয় বলছে পেরু ইকুয়েডরের কাছে নিম্নচাপের উচ্চচাপের বদলে যখন নিম্নচাপ হবে এবং পশ্চিমের দিকে নিম্নচাপের বদলে উচ্চচাপের সৃষ্টি হবে, অর্থাৎ একদম বিপরীত ঘটনা যখন ঘটবে, অর্থাৎ আকাশ সঞ্চালনের যে স্বাভাবিক নিয়ম যেটা, সেই স্বাভাবিক নিয়মের ঠিক উল্টো পথে যখন ঘটনাটা ঘটবে, তখন আমরা বলবো দক্ষিণী স্পন্দন। দক্ষিণী স্পন্দন মানে দক্ষিণ আমেরিকার কাছে যখন উচ্চচাপের বদলে নিম্নচাপ অবস্থান করবে এবং ওশেনিয়ার দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে যখন নিম্নচাপের বদলে উচ্চচাপ অবস্থান করবে, তখন এই বিপরীত যে চক্রটা অবস্থান করবে, তখন সেটাকে আমরা বলবো দক্ষিণী স্পন্দন বা দক্ষিণী গোলক। ঠিক আছে, যাকে বলা হয় সাউদার্ন অসিলেশন। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই বিপরীত ঘটনা কখন ঘটে, এবার আমাদের সেটা জানতে হবে। এবং এই বিপরীত ঘটনা ঘটানোর ক্ষেত্রে যে দুজন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, এল নিনো আর লা লিনা। এল নিনো আর লা লিনা হচ্ছে দুটো সমুদ্র স্রোত। এল নিনো হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত আর লা লিনা হচ্ছে শীতল সমুদ্র স্রোত। এল নিনো শব্দের অর্থ হলো দামাল যিশু, লা লিনা শব্দের অর্থ হলো শান্ত বালিকা। দুটোই কিন্তু স্প্যানিশ শব্দ। এবার আসি এই বিপরীত ঘটনা অর্থাৎ এই দক্ষিণ স্পন্দনটা কেন হচ্ছে। বলছে বিজ্ঞানীরা যে আমাদের দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূলে উচ্চচাপ অবস্থান করে, এটা স্বাভাবিক নিয়ম, কারণ এখান থেকে দক্ষিণ থেকে উত্তরের দিকে একটা শীতল হাম্বল স্রোত আমাদের প্রবাহিত হয়। বলছি এই শীতল স্রোতের কারণে বলছি এখানে সমুদ্র জলতলটা অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু পশ্চিম দিকে তখন জলতলটা কম থাকে। বলছে শীতল জলের ফলে অর্থাৎ শীতল হাম্বল স্রোতের প্রভাবের ফলে এই দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর অঞ্চলে জলের উচ্চতাটা অনেকটা বেড়ে যায়, কিন্তু পশ্চিম দিকে তখন জল কম। তখন বলছে এই অতিরিক্ত জল আস্তে আস্তে এটা অন্তঃস্রোত রূপে অস্ট্রেলিয়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকে চলে আসে। তারপরে বলছে এই পূর্ব দিকে জলটা যখন আস্তে আস্তে পশ্চিম দিকে চলে আসে, বলছে 50 থেকে 100 মিটারের মতো এই জলতলটা বেড়ে যায়। এখানে এই যে দক্ষিণ আমেরিকা পেরু ইকুয়েডরের কাছে যে জলটা ছিল সেটা শীতল জল, এই জলটা আস্তে আস্তে কোন দিকে এলো, উষ্ণ অঞ্চলের দিকে এলো, এসে সেই জলটা কি হয়ে যাবে, গরম হয়ে গেল, প্লাস জলতলটা অনেকটা বেড়ে গেল। এবার জলতলটা যদি বেড়ে যায় তখন সমতা রক্ষা করার জন্য দেখো লাল কালি দিয়ে দেখালাম যেটা, সেই জলটা কিন্তু আবার আস্তে আস্তে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে। এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা উষ্ণ স্রোত পেরু ইকুয়েডরের উত্তর থেকে দক্ষিণ দিকে নেমে গেল, এটার নামই হচ্ছে এল নিনো। তাহলে কি হলো, এই জায়গাটা যে শীতল ছিল সেটা কিন্তু আর শীতল থাকলো না, গরম হয়ে গেল। অর্থাৎ এল নিনোটা কিন্তু সব বছরে হয় না, 2 থেকে 7 বছর অন্তর অন্তর এটা হয়। আবার বলছি আমরা সাধারণত জানি পেরু ইকুয়েডর অর্থাৎ দক্ষিণ আমেরিকার পূর্ব দিকে হচ্ছে উচ্চচাপ
আর পশ্চিম দিকে নিম্নচাপ। কিন্তু যে বছর এল নিনো আসে তখন কি হয়, ওই পেরু ইকুয়েডর থেকে যে শীতল জলটা আস্তে আস্তে উষ্ণ জলের দিকে এসেছিল, তার ফলে উষ্ণ অঞ্চলে জলতলটা অর্থাৎ পশ্চিম দিকে জলতলটা বেড়ে গেল। তখন ওই অতিরিক্ত জলটা আবার গরম রূপে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ দক্ষিণ আমেরিকার দিকে এগিয়ে গেল এবং ওই দক্ষিণ আমেরিকার উত্তর থেকে দক্ষিণ দিকে উষ্ণ স্রোত রূপে চলে গেল। তার ফলে কি হলো, উচ্চচাপটা হয়ে গেল নিম্নচাপ। তাহলে এই জায়গায় সাধারণত উচ্চচাপ থাকার কথা, কিন্তু উচ্চচাপ থাকলো না, এল নিনো আসার ফলে কি হয়ে গেল, নিম্নচাপ হয়ে গেল। তার ফলে কিন্তু এই দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি হতে শুরু করলো, অপরদিকে অস্ট্রেলিয়া এবং ভারত সহ ওদিকে খরা হয়ে গেল। তাহলে এল নিনো আসলে কিন্তু ভারতে খরা হওয়ার সম্ভাবনা থাকে। আর লা নিনাটা কি হলো, আবার বলছি, পেরু ইকুয়েডর অঞ্চলে স্বাভাবিক নিয়ম অনুসারে উচ্চচাপ আর পশ্চিম দিকে হচ্ছে নিম্নচাপ। কিন্তু যে বছর লা নিনা আসে, ওই পেরু ইকুয়েডর অঞ্চলের উচ্চচাপ জায়গার যে টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচার 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা আরও কমিয়ে দেয়। আর পশ্চিম দিকে যে নিম্নচাপ ছিল, জলের উষ্ণতাটা যে থাকে তার থেকে 3 থেকে 5 ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে দেয়। তাহলে উচ্চচাপ জায়গাটা আরও বেশি কিন্তু সক্রিয় হয়ে গেল। তখন কি হয়ে গেল, এই দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর অঞ্চলে উচ্চচাপ আরও বেশি সক্রিয় হলো, আর অপরদিকে ভারত অস্ট্রেলিয়ার দিকে নিম্নচাপটা আরও বেশি হয়ে গেল। তার ফলে কি হলো, শীতকালে ভারত সহ অস্ট্রেলিয়ার দিকে হয়ে গেল বন্যা। তাহলে এল নিনো আসার ফলে কিন্তু ভারতবর্ষে যেমন খরা হয়, তেমনি লা নিনা আসার ফলে কিন্তু আমাদের ভারতবর্ষে বন্যা হয়। এল নিনো হচ্ছে একটা উত্তর থেকে দক্ষিণ দিকে যখন, মানে এল নিনোটা হচ্ছে একটা বিপরীত উষ্ণ স্রোত 2 থেকে 7 বছর অন্তর অন্তর আসে। কি হয়, সাধারণত পেরু ইকুয়েডর অঞ্চলে সারা বছর উচ্চচাপ থাকে, কিন্তু যে বছর এল নিনো আসে সে বছর উত্তর থেকে দক্ষিণ দিকে একটা উষ্ণ সমুদ্র স্রোত ঢুকে যায়, যেটা আমাদের পশ্চিম অস্ট্রেলিয়া দিক থেকে আসে। তার ফলে উচ্চচাপ অঞ্চলটা নিম্নচাপ হয়ে যায়, স্বাভাবিক ঘটনাটা আর স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়, তখন সেখানে হয়ে ঝড় বৃষ্টি হয়। আর যে বছর এল নিনো আসে, অর্থাৎ এই জায়গায় ঠান্ডা সাধারণত থাকে, সেই ঠান্ডা জায়গাটা এল নিনো আসার ফলে আরও বেশি ঠান্ডা হয়ে যায়, তা উচ্চচাপটা আরও বেশি সক্রিয় হয়ে যায়। আর অপরদিকে অস্ট্রেলিয়া বা পশ্চিম দিকে তখন সেখানে হয়ে যায় নিম্নচাপ। এই জন্য এল নিনো আসলে আমাদের ভারতবর্ষে খরা হওয়ার সম্ভাবনা থাকে, আর লা নিনা আসলে আমাদের কিন্তু ভারতবর্ষে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে ভারতবর্ষে মৌসুমী বায়ুর ওপর দক্ষিণ স্পন্দন, এল নিনো বা জেট বায়ু, মৌসুমী বায়ুর আগমন, প্রত্যাগমন, স্থায়িত্ব, এগুলো কিন্তু এই দক্ষিণ স্পন্দন এবং এল নিনো ও জেট বায়ু দারুণভাবে প্রভাব বিস্তার করে বলে এদের সংক্ষেপে বলা হয় এনসো, এল নিনো সাউদার্ন অসিলেশন। অর্থাৎ এই যে দক্ষিণ স্পন্দনটা ঘটে, অর্থাৎ আকাশ সঞ্চালনের যে স্বাভাবিক নিয়মের ঠিক উল্টো নিয়মটা যখন হয়, তখন আমরা বলি এই দক্ষিণ স্পন্দন। আর এই দক্ষিণ স্পন্দনটা হওয়ার জন্য যারা প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে এল নিনো আর লা নিনা। তাহলে এল নিনো আর লা নিনার জন্যই কিন্তু আমাদের আকাশ সঞ্চালনের বিপরীত অবস্থা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডরের উপরে উচ্চচাপের বদলে হয়ে যায় নিম্নচাপ, আর পশ্চিম দিকে অস্ট্রেলিয়ার দিকে নিম্নচাপের বদলে হয়ে যায় উচ্চচাপ। এই যে বিপরীত ঘটনা ঘটে, এই বিপরীত ঘটনার জন্য দায়ী হচ্ছে আমাদের এল নিনো। সেই জন্য এই বিপরীত চক্রটার নাম হচ্ছে দক্ষিণ স্পন্দন, আর এই বিপরীত চক্রটা হওয়ার জন্য দায়ী হচ্ছে আমাদের এল নিনো। সেই জন্য একসঙ্গে বলা হচ্ছে এনসো, অর্থাৎ এল নিনো সাউদার্ন অসিলেশন। তাহলে এইটা তোমরা ভালো করে বই থেকে পড়বে। ধন্যবাদ।